ঘূর্ণিঝড় রেমালের আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সবশেষ কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে এখন? ঘূর্ণিঝড় রেমাল যেটির তাণ্ডব দুপুর 1টা থেকে শুরু হয়েছে এবং সেটি বিকেল 5টা পর্যন্ত একটানা যে তুমুল বৃষ্টি এবং তার পাশাপাশি যে বাতাসের যে গতিবেগ সেটি অনেক বেশি ছিল। তবে 5টার পর থেকে কিছুটা বাতাসের যে মাত্রা সেটিও যেমন কমেছে, ঠিক তেমনি যে বৃষ্টিপাত ছিল সেটিও আসলে কমেছে। এখন আকাশ কিছুটা পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত যে উত্তাল সাগর, সেই উত্তাল সাগর কিন্তু এখনো পর্যন্ত উত্তাল রয়েছে। ঢেউ, অনবরত ঢেউ, সেই ঢেউ এখনো পর্যন্ত উচ্চ জোয়ার যদি শুরু হয় সেটির মাত্রা আরও বেশি বেড়ে যাবে সেটি আশঙ্কা করছেন এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা এখানকার সিসেফ লাইফগার্ড সংস্থার যারা ম্যানেজার রয়েছেন তারা সেই বিষয়টি বলছে। এখন সমুদ্রের যে উচ্চ জোয়ার সেটির মাত্রা ছিল দুপুর দিকে 8 ফুট, কিন্তু সেটি এখন কিছুটা কমে 6 ফুটের মধ্যে চলে গিয়েছে। তবে যখন জোয়ার শুরু হবে আবার সন্ধ্যার পর, ঠিক তখনই এই উচ্চ জোয়ার যেটা 10 থেকে 12 ফুট বলা হচ্ছে, সেই 12 ফুট উচ্চতায় প্রবাহিত হতে পারে সেটি আশঙ্কা করছে। এরই মধ্যে কক্সবাজার উপকূলে যে 1টা থেকে দুপুর বিকেল 5টা পর্যন্ত যে তাণ্ডব চালিয়েছে, সেই তাণ্ডবে কক্সবাজারে উপকূলীয় এলাকা যেমন মহেশখালী রয়েছে, মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া সহ যেসব উপকূলীয় এলাকা রয়েছে, এসব উপকূলীয় এলাকায় তাদের যে বেড়িবাঁধগুলো ছিল ভঙ্গুর, সেই বেড়িবাঁধ দিয়ে এরই মধ্যে ভেঙে সেখানে লোকালয়ে পানি ঢুকেছে এবং বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, সেটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে কক্সবাজার সদরের যে নাজিরাটেক উপকূল রয়েছে সেখানেও বেশ কিছু মানুষ পানি জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেই সব এলাকা থেকে, উপকূলীয় এলাকা থেকে বেশ কিছু মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে মানুষজন পুনরায় তারা স্ব গন্তব্যে ফিরে যাচ্ছে সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এসব মানুষকে যতক্ষণ আশ্রয়কেন্দ্রে ছিল ততক্ষণ তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে, যেখানে খাদ্য, শুকনো খাবার সব কিছু দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি, সাগরের যে উচ্চ জোয়ার সেটি হয়তো কিছুক্ষণ পর আবার শুরু হবে এবং যে উত্তাল যে সাগর সেটি আরও পানির যে মাত্রাটা সেটি আরও বেড়ে গিয়ে আবারও নিম্ন এলাকার যে প্লাবিত সেটি আরও বেশি এলাকাগুলো প্লাবিত করতে পারে সেটি আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে এখন পর্যন্ত সব ধরনের যে কার্যক্রম প্রশাসনের পক্ষ থেকে নেওয়ার সেটি নিয়েছে এবং যে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ঝড় এবং বৃষ্টি থেকে তার বাতাস থেকে শুরু করে সেটি এখন কিছুটা কমেছে। তো এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা পতেঙ্গা সৈকতে রয়েছে আমাদের সহকর্মী কমল দে। যে ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু সাগর খুবই উত্তাল হয়ে পড়েছে এবং ভয়ঙ্কর, অর্থাৎ ভয়ঙ্কর যে রূপ সেই রূপটি এখন ধারণ করতে যাচ্ছে। কারণ ঘূর্ণিঝড় যখন অতিক্রম করে যাবে তখন কিন্তু জলোচ্ছ্বাসের যে সংখ্যা সেটি রয়েছে। তবে একটি বিষয় বলবো, চট্টগ্রামের উপকূল হয়তো বা কিছুটা রক্ষা পাবে, কারণ এখন হচ্ছে ভাটা। আমরা 1991 সালের পর থেকে যেসব ঘূর্ণিঝড়কে দেখেছি, 1991 সালে ঘূর্ণিঝড়টি ছিল চরম জোয়ারের মধ্যে, যে কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর যদি যেসব ঘূর্ণিঝড় অতিক্রম করে গেছে সবগুলি গেছে ভাটায় অতিক্রম করে। ভাটার সময় যখন অতিক্রম করে যায় তখন কিন্তু তেমন আর ক্ষতি হয় না, অর্থাৎ জলোচ্ছ্বাসের যে ক্ষতি সেই ক্ষতি তেমন হয় না। আজকে কিন্তু এই জোয়ার ছিল দুপুর 2:30টার পরে ভাটা পড়তে শুরু করছে। এখন যেহেতু পূর্ণ ভাটার দিকে যাচ্ছে তাহলে কিন্তু জলোচ্ছ্বাসের মাত্রাটা কিছুটা কমবে এমনটি কিন্তু ধারণা করছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখন যখন এই ভরা ভাটার মধ্যেও যে সাগরের যে ভয়ঙ্কর রূপ সেটাও কিন্তু ভয়ঙ্কর। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রামের উপকূলবর্তী উপজেলাগুলিতে এদিকে পানি প্রবেশের একটা সংখ্যার কথা বলা হচ্ছে। বিশেষ করে আনোয়ারা, বাঁশখালী, সীতাকুণ্ড, মিরেশ্বর এই 4টি উপকূলীয় এলাকা দিয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে। তবে এখন যেহেতু ক্রমশ ভাটা পড়ে আসছে এবং এই মুহূর্তে যদি অতিক্রম করে যায় তাহলে হয়তো বা কিছুটা ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হতে পারে এমনটি হতে বা ধারণা। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসন সহ দিয়ে প্রশাসনগুলো ইতিমধ্যে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী দিলেও বিভিন্ন এলাকা পরিদর্শন উপকূলবর্তী এলাকা রয়েছে
সেই উপকূলবর্তী এলাকাগুলো তিনি পরিদর্শন করছে। চট্টগ্রামে যে কাঠতলী, কর্ণঘাট, পাটতলী, হালিশহর এটি কিন্তু উপকূলবর্তী এলাকা পতেঙ্গা, এবং সেই উপকূলবর্তী এলাকায় জলচরের সংখ্যা থেকে যায়, তাই তিনি রেজাল্ট করে তিনি সে এলাকাগুলি পরিদর্শন করছেন এবং এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য তিনিও নির্দেশনা দিয়েছেন। তো বলা চলে চট্টগ্রামে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি হলো বড় বড় এই ভাটার মাঝে বড় বড় আশ্রয় করতে শুরু করে, এবং একই ক্ষেত্রে যারা এই উপকূলবর্তী এলাকার বাসিন্দা রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য জেলা প্রশাসক, সিটি মেয়র এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বারবার নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এবং আরেকটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, তীব্র বাতাসও হয়েছে ঘূর্ণিঝড়ের মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে, এবং সেই কারণে কিন্তু সাগর উত্তাল, ভয়ঙ্কর উত্তাল বলা চলে। ভাটার মধ্যে যখন বড় বড় ঢেউ আসতে পারে তাহলে বুঝতে হবে আসলে সাগর উত্তাল, এবং উপকূলবর্তী যারা মানুষ রয়েছে তারা কিন্তু শঙ্কার মধ্যে রয়েছে। শঙ্কার মধ্যে থাকলেও যারা ঘর বাড়ি ছেড়ে এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না, বারবার মাইকিং করে তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বারবার বলা হতো। আরেকটি বিষয় হলো চট্টগ্রামে যেহেতু পাহাড়ি এলাকার যখন প্রবল বর্ষণ হয় তখন কিন্তু পাহাড় দোষের সংখ্যা থেকে যায়। জেলা প্রশাসন সেদিকেও কিন্তু নজর দিয়েছেন। গতকাল থেকে তারা মাইকিং করে যাচ্ছে যাতে পাহাড়ে যারা বিপন্ন অবস্থায় রয়েছেন তারা যেন পাহাড় থেকে নেমে যান এবং আশ্রয় কেন্দ্রে চলে যান, সে বিষয়ে কিন্তু জেলা প্রশাসন নির্দেশনা দিয়েছেন। এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাবটি পড়তে শুরু করেছে। আমরা দুপুরতেই দেখেছি তীব্র ঢেউ আসতে পড়ছে উপকূলীয় এলাকায়, এবং যাতে উপকূলবর্তী সাধারণ মানুষ যারা হওয়ার আগে যেন আশ্রয় কেন্দ্রে চলে যায় সেই নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আবুল হোসেন মোহাম্মদ ফজলুজ্জামান। এবং একই সাথে শহরের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে পতেঙ্গা, হালিশহর, পাহাড়তলী, কাঠতলী, কর্ণঘাট সে এলাকা থেকে লোকজন আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রাজাউল করিম চৌধুরী। এখন তো আমার কাছে ছিল যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেই প্রভাব কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে, বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে, এবং সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং চলছে তার সর্বশেষ। যে প্রভাব তা কিন্তু এরই মধ্যে কিন্তু শুরু হয়েছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু বাতাস বইছে এবং সাগরও কিন্তু উত্তাল রয়েছে। এছাড়া যে উপকূলীয় যে অঞ্চলগুলো আছে তার কিন্তু অনেক জায়গাতেই কিন্তু বেরি বাঁধগুলো কিন্তু ভেঙে গিয়ে কিন্তু পানি ঢুকে গিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একটু আগেই আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে উপকূলীয় এলাকার বেশ কিছু বেড়িবাঁধ কিন্তু এরই মধ্যে আসলে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সেই সব জায়গায় আসলে পানি ঢুকে গেছে। তবে মুশকিল যেটা হয়েছে যে 10 নম্বর মহাবিপদ সংকেত চললেও এখনো কিন্তু উপকূলের যারা আছে তারা কিন্তু কেউ এখনো আশ্রয় কেন্দ্রে যায়নি। আমরা কিন্তু দেখেছি যে সিপিপির যারা রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে প্রচারণা চালিয়ে যাচ্ছে যাতে সবাই নিরাপদে আশ্রয় কেন্দ্রে যায়। এছাড়া স্বেচ্ছাসেবক যারা আছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে এবং প্রশাসনেরও আমরা বিভিন্ন ধরনের কর্মকর্তাদেরকে আমরা দেখেছি যে যাতে উপকূলের মানুষরা যাতে আশ্রয় কেন্দ্রে যায় সে বিষয়ে কিন্তু তারা বারবারই প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে উপকূলে যারা আছে তারা এখনো কিন্তু আশ্রয় কেন্দ্রে যায়নি। এছাড়া বর্তমানে সাগর উত্তাল আছে এবং বাতাসেরও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছে এবং এতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং এই বরিশালের যে 6টি জেলা আছে এই 6টি জেলায় প্রায় 32,500 সিপিপির যে স্বেচ্ছাসেবকরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং এছাড়া প্রায় 1,500 রেডকি সেন্টার স্বেচ্ছাসেবকরা কিন্তু কাজ করে যাচ্ছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে থাকা সবশেষ। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ পরিস্থিতি জানছিলাম আমরা কক্সবাজার, পতেঙ্গা এবং কুয়াকাটা থেকে।